খুব লক্ষ্য করে দেখো তো এনে খেয়াল করো। কি দেখলাম আমরা? তখন স্কিনের লেয়ারগুলো এরকম ফাঁক হবে। যেমন এখানে ফাঁক হচ্ছে, দেখো দেখো কীভাবে ফাঁক হচ্ছে। এই হচ্ছে এটা 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 মূল প্রতিপাদ্য বিষয়। হ্যাঁ, যেমন ধরো, আনো তোমার হাতটা, আনো দিয়ে উঠাও ওটা করো। ধরো আমরা এই ট্যাপটা এরকম করে টান দিয়ে আমরা ট্যাপিং করলাম না। ধরো আমরা এই টান দিলাম, স্ট্রেচ করে আমরা লাগাইলাম, এই জায়গার স্কিন কী হলো? ফাঁক হলো। টানলাম না, তাহলে এই যে উঠলো কি হলো? স্কিনটা হলো, লেয়ারগুলো উপরে উঠলো। আচ্ছা, এবার আসো বসো। এবার স্কিন উঠলে কি হলো? স্কিন উঠলে আমরা জানি যে আমাদের যে লিম্ফেটিক ড্রেনেজ, আমাদের শরীরে যে লিম্ফস আছে সেই লিম্ফগুলো, লিম্ফ কাকে বলে? লিম্ফগুলো আমরা বলছি যে আমাদের আর্টারি ব্লাড দিল, ভেন আসলো, তাহলে যে আর্টারি দেওয়া ভেন দিয়ে আনার পরে মাঝখান দুই সেলের মাঝখান যে স্পেসের মধ্যে কিছু ফ্লুইড থাকবে, যে ফ্লুইডগুলো ভেসেলের মধ্যে আসবে না, দুই সেলের মাঝখানে থেকে যাবে, ইন্ডাস্ট্রিয়াল স্পেস থেকে যাবে, ওইটাকে বলছে লিম্ফ। LYMPH, লিম্ফ। ঠিক আছে, এই লিম্ফগুলো যখন বাড়বে তখন ওই জায়গাটা কী হবে? অবস্ট্রাকশন তৈরি হবে, যেমন জাম লেগে যায়, বুঝছি না? তা লিম্ফেটিক ড্রেনেজটা যদি আমরা বাড়াই বা ক্লিয়ার রাখি তাহলে পেন কমবে, ইনফ্লামেশন কমবে। অনেকগুলো মেকানিজম আমরা গত লিম্ফেটিক ড্রেনেজে পড়ছি। এখানে ট্যাপিংয়ে একটা বড় ফাংশন হচ্ছে স্কিনের লেয়ারের মধ্যে ফাঁক তৈরি হয়, ফাঁক হলে লিম্ফটা ক্লিয়ার হয়, লিম্ফটা চলে আবার লিম্ফেটিক ড্রেনেজটা ইনশিওর হয়, ওপেন হয় এবং রিগেইন হয়, রিস্টোর হয়। কে করে? ট্যাপিংয়ের মাধ্যমে হয়। এইটাই দেখাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? ইরফান, কী বুঝলাম আমরা? পুশ করে রাখো। হ্যাঁ, এই আমাদের ট্যাপিং দিলে পরে এর কাজ আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কীরকম কাজ আছে? যখন আমরা এটা দিলে দেখা যাবে যে আমাদের মেকানিক্যাল স্টিমুলেশন তৈরি হবে, এবং সেই মেকানিক্যাল স্টিমুলেশনটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কী করবে? আমাদের অ্যাক্টিভেট করবে। হ্যাঁ, ধরো আমাদের মেকানিক্যাল স্টিমুলেশন বলতে আমাদের স্কিনের নিচে বেশ কিছু রিসেপ্টর আছে, যে রিসেপ্টরগুলো আমাদের ব্রেনকে স্টিমুলেশন দেয়। হ্যাঁ, আমরা যে এই যে ধরো স্কিনের উপরে এই যে আমি হাত বুলাচ্ছি, এটা আমার হাত দিয়ে বুলাচ্ছি, এটা আমার ফিল করলাম, এই স্টিমুলেশনটা ব্রেনে গেল। কে দিল? মেকানিক্যাল রিসেপ্টর ব্রেনে দিলে, পাঠাইলো। তো বলতেছে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমরা বলছিলাম তিন ধরনের, কালকে পড়ছিলাম না, মেকানিক্যাল ইফেক্ট, তারপর সাইকোলজিক্যাল, আর একটা হলো নিউরোমাস্কুলার। মেকানিক্যাল ইফেক্টিভে পড়বে, যখন টান দিবা তো মেকানিক্যাল স্টিমুলেশন মেকানিক্যাল রিসেপ্টর মাধ্যমে ব্রেনে যাবে, এটা একটা বেনিফিট আছে। আর একটা বেশি একটু বলা হলো যে লিম্ফেটিক ড্রেনেজটাকে কি বাড়ায়? কে বাড়ায়? ট্যাপিং বাড়ায়। এবং লিম্ফেটিক ড্রেনেজ যদি বাড়ে তাহলে পেন কমবে। কেন কমবে? আমরা বলছি এই ফ্লুইডগুলো নার্ভের উপর প্রেশার দেয়, হিলিংয়ের প্রসেস করে, তারপরে ইনফ্লামেশন কমায়। কারণ যখন এই জায়গায় অবস্ট্রাকশন থাকবে, আমরা বলছিলাম না যে এক জায়গায় জাম সৃষ্টি হলে কত রকম প্রভাব একটা এলাকা পড়বে। হাতের কথা চিন্তা করলেও যখন এটা লিম্ফেটিক ড্রেনেজ বা লিম্ফগুলি ঠিক মতো আসা যাওয়া করতে পারবে না, তখন ওই জায়গা থেকে নানা রকম প্রেশার ক্রিয়েট হবে, এগুলো পেইন হবে, তার নর্মাল ফাংশন ব্যাহত হবে, নানা রকম সমস্যা এখানে হবে। এই কথাটা বলতে জানি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কী করবে? মেকানিক্যাল রিসেপ্টরের মধ্যে স্টিমুলেশনের মাধ্যমে এটাকে কী করবে? সেন্ট্রাল নার্ভাসটাকে আবার রিজেনারেট করবে এবং রিজেনারেট করবে, এবং তার ইফেক্ট পড়বে, স্টিমুলেশন হবে। মেকানিক্যাল স্টিমুলেশন কোথায় হবে? ব্রেনে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অর্গান কী কী? ব্রেন এবং স্পাইনাল কর্ড। স্কিনের উপর তো আমরা বুঝলামই, স্কিনের উপর আমরা কী বুঝছি? যে ডার্মিসের উপরে তার প্রভাব আছে, এবং এর ফলে এখানেও তোমার মেকানিক্যাল রিসেপ্টরের মাধ্যমে কী করে? এই যে বললাম একটাকে, লিম্ফেটিক ড্রেনিং স্টিমুলেশনের মাধ্যমে এটাকে আবার এই যে যা বললাম টোটালটাই ডার্মিসের প্রভাবটা পড়বে, যেটা একটু আগে আলোচনা করলো। ওই কথাবার্তা ঘুরে ফিরে একই রকম আসবে। ফাঁসা তো আমরা জানি। হ্যাঁ, আমরা যে ফাঁসা পড়লাম, সে ফাঁসাটাও আমাদের আলটিমেটলি এই সেলের মধ্যেই তো ফাঁসা থাকে, তাই না? যে ফাঁসা আমরা পড়তেছি মাসকুলার টিস্যুর সাথেই তো ফাঁসা রিলেটেড। অনুরূপভাবে এই ইফেক্টটা ফাঁসার উপরেও পড়বে, বেনিফিটটা পাবো আমরা ট্যাপিং করলে। আর লিম্ফেটিক ড্রেনেজটা আমরা আলোচনা করলাম, এই তো কথাবার্তা বেসিক
এখন আমরা বেশ কিছু অ্যাপ্লিকেশন আমরা পড়ব। হ্যাঁ, তাহলে আমরা মেকানিজমটা পড়ছি যে এই ফিজিওলজিক্যাল ইফেক্ট আমাদের ট্যাপিংয়ে কী, তা মূলত বেসিক কথাটা মনে রাখতে হবে লিম্ফেটিক ড্রেনেজের উপরে, এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এফেক্ট আছে, স্কিনের উপর আছে, লিম্ফেটিক ড্রেনেজের উপর আছে, ফাঁসার উপর আছে। কোন এফেক্ট, যেটা একটু আগে বললাম, টোটাল বেনিফিটটাই হচ্ছে যখন ইনপিঞ্চ করে পুলিং হচ্ছে, টোটাল কী হচ্ছে, ফাঁসা কী করতে, এই ট্যাপিং কী করতেছে, স্কিনকে পুলিং করতেছে। এটাই হচ্ছে মূল একটা ব্যাপার, এটা মাথায় যেন অন্তত থাকে, যেটা ইফেক্ট আমরা পাবো। এবার আসো আর কী কী আমরা পাবো, এখানে দেখি যে আমাদের এই কমপ্লিট দ্য পেশেন্ট অফ দ্য অ্যাসেসমেন্ট, আমরা যে পেশেন্টটাকে দিব, এখন বেসিক অফ অ্যাপ্লিকেশন আমরা যে অ্যাপ্লিকেশন করবো তার কিছু বেসিক রুলস এবং রেগুলেশন, কালকে আমরা বেশ কিছু পড়ছি, আজকে আর একটু পড়তেছি, আর একটু ভালো করে জানার চেষ্টা করতেছি। সেটা কি বেসিক রুলস, যে আমাকে আগে প্রথমে অ্যাসেসমেন্ট করতে হবে যে এই পেশেন্টকে যে আমি দিচ্ছি সেটা দেওয়াটা এই কন্ডিশনে দেওয়া জরুরত কিনা, এই অ্যাসেসমেন্টটা আমাকে করে নিতে হবে। এটা করলাম, করার পর আমরা বুঝলাম যে দিব আমরা। আচ্ছা, এবার ফলো কন্ট্রা ইন্ডিকেশন অ্যান্ড প্রিকিউশন হোয়েন চুজিং দ্য ক্যানসেলিং টেপিং। কন্ট্রা ইন্ডিকেশন কোথায়, যেমন একটা ক্যান্সারের পেশেন্ট, এখানে আমরা এটা দিব না। একটা ম্যাসিভ ইনফেকশন হয়ে আছে, সেলুলাইটিস হয়ে আছে, সেলুলাইটিসও কিন্তু হাত ফুলে, হ্যাঁ, সেখানে আমরা দিব না। সেখানে আমাদের সেলুলাইটিস হলো ইনফেক্টিভ সোয়েলিং, একটা হলো ট্রানজুডেটিভ, একটা হলো তোমার এক্সুডেটিভ। তো খুব সম্ভব এক্সুডেটিভ ফ্লুইড হচ্ছে সেলুলাইটিস। সেলুলাইটিস কাকে বলে, যে কোনো একটা মাসেল কম্পার্টমেন্টে কোনো ফাঁসার মধ্যে ম্যাসিভ আকারে যখন ইনফেকশন হয়, হ্যাঁ, এবং দুই সেলের টিস্যুর মধ্যে, সেটাকে মনে হয় সেলুলাইটিস। যেমন আমরা দৈনন্দিন সময় হাতের এইটাতে হয়, ধরো এই পামে হ্যান্ডে হয়, পুরো হাতটা ফুলে যায়, এটা সেলুলাইটিস বলে। যদি ম্যাসিভ আকারে ইনফেকশন হয় সেক্ষেত্রে আমরা ট্যাপিং করবো না। কেন করবো না, কারণ এটা হিতে বিপরীত হবে, ওইভাবে কোনো ইফেক্ট আমরা পাবো না। তাহলে আমরা জেনে নিব যে কোথায় কোথায় আমরা কন্ট্রা ইন্ডিকেশন, কোথায় কোথায় আমাদের ট্যাপিং করা যাবে না, সেটা জেনে সেই ক্ষেত্রে আমরা সেই কন্ডিশন আমরা দিব না, এটা জেনে আমরা অ্যাপ্লিকেশন করবো। তাহলে আমরা কী পড়তেছি, বেসিক রুলস পড়তেছি যে আমরা অ্যাপ্লিকেশন যে করবো সে ওই অ্যাপ্লিকেশনের বেসিক রুলস কী, একটা মানে রুলস হলো আমাকে নির্ণয় করতে হবে যে আমি এখানে দিব কি দিব না। নাম্বার 2, সেখানে আমাদের যেখানে কন্ট্রা ইন্ডিকেশন আবার নতুন করে আমরা ভাববো যে এই কন্ট্রা ইন্ডিকেশন এটা দেওয়া যায় কি যায় না। আমি দিলে আমি দিব, কিন্তু সেখানে আবার কন্ট্রা ইন্ডিকেশনটা হয়ে গেল, তাহলে দেওয়া যাবে, এই কথাটা বলছে। অ্যাপ্লাই দ্য টেপ অন ড্রাই স্কিন ফ্রি অফ অনলি অয়েল অ্যান্ড লোশন। আর আমি যেখানে দিতে চাই সেটাকে ড্রাই হতে হবে, এবং সেটাকে কোনো তেল বা লোশন থাকা যাবে না, তাহলে টেপটা লাগবে না, এটা আমার খেয়াল রাখতে হবে। নাম্বার 3, রিমুভ বডি হেয়ার ইফ পসিবল বাই ট্রেনিং অফ শেভিং দ্য এরিয়া। এখন হ্যাঁ, ট্রিমিং। আচ্ছা, তো এখন এই কথাটা সবার আগে থাকতে হবে। আচ্ছা, যে কথা বলতেছিলাম, তাহলে আমাকে পশমটা কাটার ব্যাপারে আমাদের খুব সাবধান থাকতে হবে। পশম কাটতে হবে, কী বলতেছে, এটা পশম কাটতে হবে। এক, এবার আসো যে ফলো দ্য টেনশন গাইডলাইন। এখন ফলো দ্য টেনশন গাইডলাইন, ফলো দ্য টেনশন গাইডলাইন বলে হচ্ছে যে সে ট্যাপিং একটা বৈশিষ্ট্য হলো যে 120% সে লেন্থ বাড়ে, 120% লেন্থ বাড়ে। আমরা দেখাবো ট্যাপিং করার সময়, যেমন এইটা এতটুকু আছে, ধরো এটা এতটুকু আছে, ধরো এতটুকু লেন্থ, এটাকে আমি ইচ্ছা করলে এত বড় করতে পারতেছি। তাহলে ধরো এইটা 120% বা 150% এর লেন্থ বাড়ছে, ধরো এতটুকু ছিল না, এত বড় করে ফেলছি। তাহলে এর ইলাস্টিসিটি পাওয়ার অনেক বেশি, অনুরূপভাবে ফার্স্ট টেপিংয়েরও লেন্থ বাড়বে। এখন এই যে কতটুকু লেন্থ আমি দিব, সেটা অ্যাকর্ডিং টু রুলসের উপর ভিত্তি করে আমি টেনশনটা বাড়াবো। সে ধরো আমি এখানে ট্যাপিংটা দিতে চাই, ধরো এতটুকু জায়গায় ট্যাপিং দিতে চাই, তাহলে আমি ট্যাপটা আমি এতটুকু কাটবো না, টেপটা কাটবো, তারা ধরো মনে করো যে 60% কাটবো, 100% লাগাবো। ধরো যদি যদি মনে করো 4 যদি 10 ইঞ্চি আমি সিলেক্ট করি, তার টেপটা কাটবো 6 ইঞ্চি, 4 ইঞ্চি টানতে লাগাবো। আর কোন জায়গায় কতটুকু টান দিব, কীভাবে টানবো, সেটা আমাদের এই নিয়মের রুলসের সূত্র অনুযায়ী আমরা সেটা করবো, সেটা পরবর্তী ক্লাসে আমরা জানবো। ব্যাপারটা ঠিক আছে না? আচ্ছা, আঠার মধ্যে যখন এই আঠার মধ্যে এর মধ্যে যে গ্লু থাকবে, এর মধ্যে একটা ঢেউয়ের মতো করে আছে, আমরা দেখবো আমার ক্লাস। এটা যখন দেওয়া হবে, যখন গা লাগানো হবে, তখন আমরা বারবার রাবিং করব। এই জায়গায় রাবিং করলে এই জায়গায় হিট উৎপন্ন হবে। সেই হিট উৎপন্ন হলে পরে ওই হিটটা ওই আঠাকে স্কিনের সাথে চুম্বকের মতো ধরবে,
এই জন্য রাবিং করা ফরজ, খুব গুরুত্বপূর্ণ কিন্তু কথা। আমরা পড়তেছি বেসিক। হ্যাঁ, আলাদা টিপ তো বটি, আলাদা টিপ তো বটি। আমাদের টেপ আমি ছিল পাইতেছি না, অত করে পাবো। আচ্ছা, হয়তো কিছু আমাদের কালো টেপ আছে, বুঝতে পারছি। এই রাবিং করতে হবে, কেন রাবিং করতে হবে? ইজ এ অ্যাপ্লাইড অ্যাক্টিভেশন দ্য সেন্সেশন অ্যাডেশন বাই রাবিং। খেয়াল করতেছো কথাটা? এই যে কয় নম্বর এটা, এইটা, এইটার অর্থ এইটা, ঠিক আছে? ওকে, আচ্ছা। রিজনস টু ডিটারমাইন পোস্ট অ্যাপ্লিকেশন রেজাল্ট। অর্থাৎ আমি 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 রিজন টু ডিটারমাইন আমি যে পুনরায় যে আমি আবার ট্যাপিং করব, ট্যাপিং তো আবার একদিন শেষ না। ধরো একদিন ট্যাপিং দেওয়ার পরে আমি তো আরেকবার ট্যাপিং দেওয়া লাগে, সেকেন্ড সেশন লাগে। তাহলে তখন আমাকে এই পুনরায় দেওয়ার সময় আমি গতবার যেটা দিয়েছিলাম তার রেজাল্ট কেমন তা আমি যাচাই বাছাই করে নিব, রোগীর কথা শুনবো, বুঝবো, তারপর আমরা করবো। বুঝতে পারছি? ওইটা 3 দিন থাকতে পারে। ধরো একটা লাগাই দেওয়ার পর 3 দিন রাখবো আমরা, লাগাই 3 দিন পর আসতে বলবো। এটা পড়বো আমরা, লাগাই দেওয়ার পর কয়েকদিন 3 দিন পর আসতে বলবো। 3 দিন আসবো, তারা জিজ্ঞেস করবো যে পুনরায় আমরা দিব কি দিব না, ডিসাইড করবো ওর রেজাল্টের উপরে। কার রেজাল্টের উপরে? ওর বক্তব্য রেজাল্টের উপরে। আচ্ছা। ইনফর্ম দ্য পেশেন্ট টু ডিফার অ্যাক্টিভেশন দ্যাট কজ পার্সপিরেশন ফর দ্য 10 minutes অফ দ্য পসিবল। আচ্ছা, বলছে যে যখন টিফাটা দিব তখন যায় কী হবে? ঘামবে। ঘামলে বিভিন্ন রকম অ্যালার্জি না বিভিন্ন রকম প্রতিক্রিয়া হবে, সেটা আমাদের সেই সম্পর্কে রোগীকে বলে দিতে হবে, এবং সেটা ডিফেন্ড করতে পারে। ওর ক্ষেত্রে হবে না, ওর ক্ষেত্রে হতে পারে, ওর ক্ষেত্রে হতে পারে না, তোমার ক্ষেত্রে হতে পারে। এই কথাগুলো রোগীকে বলে দিতে হবে যে এই যে এটা দেওয়ার পরে বিভিন্ন রকম সমস্যা, আপনার চুলকানি, অস্বস্তিকর জিনিসগুলো হতে পারে, এটাকে আপনাকে মেনে নিতে হবে। এরকম একটা ব্যাপার স্যাপার তার সাথে আলোচনা করে নিতে হবে। এই কথাটা বলছি, ইনফর্ম করতে হবে, এটা তাকে জানাইতে হবে। আচ্ছা। ইনফর্ম দ্য পেশেন্ট টু রিমুভ দ্য টেপ ইফ ইচিং বার্নিং সেন্সেশন। যখন আমি এটা লাগানোর আধা ঘন্টার মধ্যে ওই জায়গায় ঘামবে, ঘামলে কী কী প্রতিক্রিয়া হবে সেটা জানাইতে হবে। খোলার পরে এটা যখন খুলবো, খোলার পর জ্বলবে, চুলকাবে, এই সমস্যা হতে পারে, সেটাও আমি রোগীকে ইনফর্ম করব। টিচ দ্য পেশেন্ট কেয়ার গিভার হাউ টু রিমুভ দ্য পেশেন্ট। আমি যে এটাকে আমি ভালো করে ইনফর্ম করে দিব যে আপনি এটা কীভাবে তুলবেন। আমি লাগাই দিলাম, বললাম বাসায় তুলে ফেলবেন, তুলবে কীভাবে তুলবে, কি তোলার সিস্টেম আছে, সেটা রুগীর গার্জিয়ানদের আমরা সেটা কেয়ার গিভারে, যে তার রুগীর ব্যাপারে যত্নশীল, তাকে আমরা জানাই দেব। আচ্ছা। প্রোভাইড দ্য পেশেন্ট উইথ ইনফর্ম কনসেন্ট অ্যান্ড অ্যান ইনফরমেশন শিট উইথ এ ডেসক্রিপশন ইনক্লুডিং। কি বলছে কথাটা? যে আমি যে পেশেন্টটা দিলাম, কি তার সমস্যা ছিল, কতটুকু তার দিলাম, কয়দিন দিলাম, কয় তারিখে দিলাম, কোন সময় দিলাম, বিস্তারিত সেটা আমরা লিখে রাখি। কন্ট্রা ইন্ডিকেশন অ্যান্ড প্রিকশন। প্রিকশন মানে হলো সতর্ক, কন্ট্রা ইন্ডিকেশন মানে দেওয়া যাবে না। ভেরি গুড। আচ্ছা। ইট ইজ এ কোন কোন ক্ষেত্রে আমরা দেখি এখানে কি বলতেছে যে ইট ইজ এ ইন্ডিভিজুয়াল physiotherapist to use their judgment to the choosing anesthesia tapping to the decision must be based on the physiotherapeutic clinical patient with the tapping with the solution. আচ্ছা, তাহলে কি বলছে? এটা পেশেন্টের আমাদের ফিজিওথেরাপিস্ট অনেক কিছু বিবেচনা করবে। ম্যালিগন্যান্সি, ইনফেকশন, সেলুলাইটিস, ওপেন উন্ড, ডিপিডি, হ্যাঁ, তারপরে প্রিভিয়াস অ্যালার্জিক রিয়াকশন টু কন্ট্যাক্ট। তাহলে আমাদের কোন কোন ক্ষেত্রে দেওয়া যাবে? যদি আগে আমরা জানি যে দেওয়ার ক্ষেত্রে তার কি হয়েছিল, তার অ্যালার্জি হয়েছিল, তাহলে আমরা দিব না। আগে দেওয়ার পর যদি আমরা শুনি যে তার খুবই খারাপ হয়ে গেছিলো, ঘা হয়ে গেছে খোলার পরে, তাহলে সেক্ষেত্রে আমরা দিব না। শুধু এটা না, আমাদের এটাতে কিন্তু খুব ঘা হয়, আমি দেখছি এরকম। ওপেন উন্ডে কেন দিব না? আচ্ছা, ওপেন উন্ডের সারাউন্ডিং কি দিতে পারবো আমরা? ওপেনের সারাউন্ডিং আমরা দিব, তো ওপেনের আমরা দিব না, কারণ এটা ইনফ্লামেটরি, এটা ওইভাবে আসবে না। ওকে, একটা বাড়ি খেয়েছি আমি। এখানে নিউট্রিয়েন্ট আসবে, তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন আসবে, নিউট্রিন আসবে, তারপরে
5ST আসবে, বিভিন্ন রকম ইনফ্লামেটরি মিডিয়েটর আসবে, লিকোসাইট আসবে, কিন্তু কোনো জীবাণু আসে নাই, ওই জায়গায় একদম স্টেরাইল আছে, সেটা হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন আছে, সেখানে মাইক্রো অর্গানিজম আছে, ইকলাই আছে, ইস্টেরিশিয়া কোলাই আসছে, নানান রকম জীবাণু আসছে, তোমার শিগেলা, নানা রকম জীবাণু এখানে বিদ্যমান, তখন সেটা ইনফেকশন। ঠিক আছে, তাহলে আমাদের এখন এই ইনফেকশনে আমরা দিব না। কেন দিব না? কেন দিব না? যদি এখানে আমরা দেই তাহলে কি আমাদের সেই ডিভিডির মতো ফাংশন হচ্ছে? আমরা এটা বুঝি, আমরা বুঝে কথা বলি একটু। ইনফেকশন হইলো, আমরা কেন আমরা এই সেলুলাইটিসে কেন আমরা টাইপিং করব না? ব্যাখ্যা আমাদের বুঝতে হবে। আমরা বলছি লিম্ফ্যাটিক চ্যানেল, আমাদের যেই ট্যাপিংটা কাজ করে কোথায়? লিম্ফ্যাটিক চ্যানেলে। আমরা বলছি ফ্লুইডটা হয়, আমরা বারবার বলতেছি যে যখন ইমপিঞ্চ করবে আমাদের লেয়ারটা ওপেন হবে, ওপেন হওয়ার কারণে লিম্ফ্যাটিক চ্যানেলটা কি হবে? রিগেইন করবে, রিস্টোর হবে। তাহলে ইনফেকশন আমরা কেন দিব না? এই জন্য দিব না যে আমরা চাই যে আমাদের যে ইনফেকশনটা আছে মাইক্রো অর্গানিজম, সেটা একটা জায়গায় থাক, সে যেন স্প্রেড না করে। যখন এই চ্যানেলটা ওপেন করে দিব, আমরা যখন ট্যাপিং দিব, তখন চ্যানেলটা ওপেন হয়ে যাবে, তখন ইনফেকশনটা আরও ছড়াবে, ছড়িয়ে পড়বে। কে ছড়িয়ে পড়বে? অর্গানিজম ছড়িয়ে পড়বে। এই জন্য আমরা এই ক্ষেত্রে আমরা কি দিব না? ট্যাপিং দিব না। জেনারেল প্রিকশন। জেনারেল প্রিকশন কি? আমরা নর্মালি আমরা খেয়াল রাখবো যে এই আমজনতার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো বিবেচনা করব। কী কী বিবেচনা করবো? ডায়াবেটিস আমরা দিব কি দিব না, এটা আমাদের ডিপেন্ড করতে হবে। এখানে দেওয়া যাবে না, এই কথা কি বলছে? যেমন যদি আমরা বিবেচনা করি যে তার ব্যথার এত বেশি এবং তার কোনো কিছু দিয়ে আমরা ব্যথা কমাইতে পারতেছি না, তার কিডনিতে পাথর, তার মনে করো যে হার্টে পেসমেকার, অনেক মেশিন ব্যবহার করতে পারতেছি না, রিগুলার এক্সারসাইজ আমাদের সে অ্যালাউ করে না, আমাদের আর রাস্তা নাই, আমরা মনে করতেছি ব্যথা অত্যন্ত বেশি, ওষুধ খেতে পারতেছে না, তখন আমরা কি করব? আমরা এই বিবেচনা করব। এই বিবেচনাই হচ্ছে আমাদের রেশনাল, আমার জাজমেন্ট, এইটাই হচ্ছে আমার দায়িত্বশীল, আমি সেই বিবেচনা করবো। এই জন্য আমরা ডায়াবেটিস, তারপর কি? কনজেস্টিভ হার্ট ফেইলিউর। ঠিক আছে, কনজেস্টিভ হার্ট ফেইলিউর কি জিনিস? কনজেস্টিভ হার্ট ফেইলিউর হচ্ছে, ধরো আমরা যে 4টা হার্ট বলছি না, এখন ধরো এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, কথার কথা, রাইট অ্যাট্রিয়াম, এই যে বাল্বটা, ধরো লাংসটা ওপেন ফুলে আছে, রাইট অ্যাট্রিয়াম ব্লাডটা পুশ করে লাংসে দিবে। এখন লাংসটা ব্লাড নিচ্ছে না, কারণ লাংসটা নিজে অসুস্থ, তাহলে এই রাইট অ্যাট্রিয়ামটা খালি হবে না। কেন খালি হবে না? এটা তো রাস্তা বন্ধ, কারণ সেই ওপেন হয়ে গেছে, কনজেস্টেড হয়ে গেছে। বলে রাইট অ্যাট্রিয়াম যখন খালি হবে না, রাইট ভেন্ট্রিকেল যখন খালি হবে না, তখন রাইট অ্যাট্রিয়াম খালি হবে না, কারণ রাইট অ্যাট্রিয়াম ব্লাডটা রাইট ভেন্ট্রিকেলে যাবে, ও খালি হবে না, ও তখন ভরা। রাইট অ্যাট্রিয়াম যখন ভরা, তখন এই যে আমাদের ইনফ্লুই ভেনা ক্যাভাল, সুপুরি ভেনা ক্যাভাল, রাইট অ্যাট্রিয়াম আসবে, তখন সুপুরি ভেনা ক্যাভাল, সুপুরি ভেনা ক্যাভাল থাকবে, ইনফ্লুই ভেনা ক্যাভাল থাকবে, ফলে পা ফুলে দেবে, মুখ সুখ সব ফুলে দেবে, কারণ ও তো ড্রেন হচ্ছে না। আর এই কন্ডিশনটাকে বলতেছে কনজেস্টিভ হার্ট ফেলিউর। তাহলে প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু আমাদের মনে হইতে পারে যে ট্যাপিং দিলে প্রেগনেন্সির সমস্যা কী? প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু ড্রাই নিডেলও নিষেধ, কত গুরুত্বপূর্ণ বিষয়। ড্রাই নিডেল যদি নাও সুই, এটাও প্রেগনেন্সি নিষেধ, এবং এখানেও কি নিষেধ? ট্যাপিং নিষেধ। কেন নিষেধ? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা কেন প্রেগনেন্সিতে প্রভাব পড়বে? কারণ এই ট্যাপিংটা তার বডির, ওই মহিলার পুরো ফিজিওলজিক্যাল প্রভাব পড়তে পারে, এবং এর ফলে ট্রিগার পয়েন্ট উত্তেজিত হয়ে তার যে কোনো অ্যাবর্শন হয়ে যেতে পারে। ড্রাই নিডেলও তাই, ড্রাই নিডেল টপ করে দিশো পায়ে নিডেল, এমন একটা সিগন্যাল বডিতে প্রয়োগ হবে, টপ করে বাচ্চাটা অ্যাবর্শন হয়, বাসা যেতে বাচ্চা নাই।